অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। বাঁধাকপি চাষির অভিজ্ঞতা। পাট চাষের উন্নত প্রযুক্তি। জি9 জাতের কলা চাষ। আজকাল সবজির প্রচলিত সময়কাল ধরে বেশিরভাগ কৃষক বন্ধু চাষ করেন না, কারণ তারা বুঝেছেন অসময়ে বা একটু আগে ফসল তুললে লাভ ভালো পাওয়া যায়। উত্তর 24 পরগনা জেলার হাবড়া 1 নম্বর ব্লকের রাজবল্লভপুর গ্রামের প্রগতিশীল কৃষক রবীন চন্দ্র দাস, তিনি এই গরমের সময় 1 বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেছেন। এই সবজিটির চাষে কৃষক বন্ধু তার অভিজ্ঞতার কথা জানালেন। 12 মাসই কপির চাষ করে থাকি, শীতকালেও করে থাকি, গরমকালেও করে থাকি। এই দেখছেন আমরা গরমকালে যে এই কপিটা কাটা চলছে, এইটা চৈত্র মাসের 5-7 তারিখে লাগানো, জ্যৈষ্ঠী মাসের মধ্যে এটা কেটে শেষ হয়ে যাবে। গরম সহ্য করে সেরকম জাত, বিভিন্ন জাত এসছে। তার মধ্যে আমরা এই যেটা দেখছেন এটা হচ্ছে রেয়ার বল, এরকম বিভিন্ন জাত, সুপার ছামার আছে। শীতকালের জাতটা একটু আলাদা হয়। আর আমরা গরমকালে কেন কপির চাষটা করি, কারণ শীতকালে সবাই চাষ করে, সেক্ষেত্রে দামটা একদম তলানিতে এসে যায়, দাম পাই না। সেই জন্য আমরা গরমকালে কপিটা করি, গরমকালে একটু দামটা ভালো পাই, মার্কেটে যোগানটা কম থাকে, ফলে দামটা আমরা একটু বেশি পাই। খরচটা যেমন বেশি হয় তেমনি দামটাও বেশি হয়, ফলে আমাদের গরমকালে চাষ করলে পুষিয়ে যায়। প্রথমেই বীজতলাটা ভালোভাবে মাটিটা খুব ঝুড়োভাবে করে নিই, তারপর দানাটা ছড়িয়ে দিয়ে হালকাভাবে হাত ঘষিয়ে নিয়ে বিচুলি চাপা দিই। গরমকালে ওই বিচুলির উপর দিয়ে জল দিয়ে ভিজাতে হয়, কারণ হয়তো দ্রুত জোটা শেষ হয়ে যায়। শীতকালে যখন মাত্র 3 দিনে চারাটা দেখা যায়, গরমকালে সেক্ষেত্রে 5 থেকে 6 দিন লেগে যায়। চারার বিচুলি আমরা সরিয়ে দিয়ে একদিন একটু ঝাঁঝরি করে জল দিই, তার পরের দিনই ভরপুর খোলা মেশিনের জল দিয়ে ডুবিয়ে সেচ দিয়ে জলটা বের করে দিই। এখানে 1 মাস 5 দিন 7 দিনের চারাটা লাগালে ভালো হয়, কারণ চারাটা একটু শক্ত করতে হয়, কারণ রোদের প্রচণ্ড টেম্পারেচার, যাতে এই টেম্পারেচারটা সহ্য করতে পারে। বীজতলাতে ছত্রাকনাশক স্প্রে করি, বীজতলাটাই 2 বার আগাছা নিংড়াতে হয়। আমরা শীতকালে যে পরিমাণ সার দিই তার থেকে একটু সারের পরিমাণটা বেশি লাগে। শীতকালে আমরা যদি বিঘা প্রতি 20 কেজি 10-26 বার দানা সার দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এই গরমকালে 30 কেজি দিতে হবে। শীতকালে আমরা যেখানে 1 বিঘা জমিতে 8000 চারা লাগাই, গরমকালে সেক্ষেত্রে আমাদের 6000-এর মধ্যে রাখতে হয়। এটা 65 থেকে 70 দিনের মধ্যে মালটা ওটা শুরু হয়ে যায়। যদি একটা দুটো বৃষ্টি খায় তাহলে 70 দিনে হয়, আর যদি একটানা গরম চলতে থাকে সেক্ষেত্রে আবার 90 দিন লেগে যায়। দেখুন, শীতকালে আমরা যে কপির চাষটা করে থাকি তাতে সাধারণত
একটা আধটা স্প্রে করলেও চলে, না করলেও চলে। এই সময় যেটা পোকার উপদ্রবটা অত্যাধিক বেশি, ফলে সপ্তাহে একদিন আমরা এডিও বা কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী যে সমস্ত কীটনাশক আমাদের নির্ধারণ করে দেন সেগুলো আমরা ব্যবহার করে থাকি। আর ছত্রাকনাশকটাও একটু ব্যবহার করতে হয় বেশি, কারণ গরমে পচন রোগটা আসে। সতর্ক দৃষ্টি রাখতে হবে, পচা ব্লাস্ট আসার সাথে সাথেই আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কৃষি আধিকারিকরা আছেন, এখন বিভিন্নভাবে হেল্প করেন, তারা যে সাজেশনটা দেয় সেই মতো আমরা ছত্রাকনাশক ব্যবহার করি। প্রয়োজনটা ধারাবাহিক দেখতে হবে। পোকাটা মনে হবে উপর থেকে কপিটা ভালো আছে কিন্তু ভিতরে পোকা লুকিয়ে আছে, সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে হয় যাতে পোকা না আসে, এবং পোকা আসার আগেই আমাদের পোকাটাকে প্রতিরোধ করার জন্যে আমরা নিম তেলটাকে এখন বেশি করে তেলের সঙ্গে ব্যবহার করছি, কারণ যাতে প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় গাছের। আমাদের যেমন জমিতে প্রচুর পরিমাণে খোল এবং জৈব সার ব্যবহার করতে হয়, যাতে জল ধারণ ক্ষমতাটা জমিতে বাড়িয়ে দিতে হয়। প্রচণ্ড তাপে যাতে গাছটা ঝিমিয়ে না পড়ে, সেক্ষেত্রে আমাদের 6 দিন 7 দিনের মাথায় জল দিয়ে জমিটাকে জো করে রাখতে হয়। 1 বিঘা জমিতে যদি 6000 চারা লাগাতে পারি, তাহলে আমরা আশা করব 5500 চারা যে কপি রেডি করার জন্য, সেই মতোই আমরা প্রস্তুতিটা নিই। আর 500 চারা পচে বা পোকায় নষ্ট করে বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। জমি আমরা শীতকালীন যেভাবে জমি সাইজ করি, এখানেও সেই একই পদ্ধতিতে জমি সাইজ করি, কারণ জমি মাটিটা একটু ভালো করে তৈরি করে নিতে হয়, কারণ বারবার যেহেতু সেচ দিতে হয় সেহেতু মাটিটা বারবার পিলিতে নেমে আসে, ফলে শীতকালে আমরা যেখানে 2বার পিলি দিলে হয়ে যায়, গরমকালে সেখানে হয়তো 4বারও পিলি দিতে হতে পারে। এগুলো উঁচু জমি, কারণ নিচু জমিতে সম্ভব না, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে, জল জমে যেতে পারে। শীতকালে যদি 1 বিঘে জমি কপি করতে হয়, মাত্র 10 থেকে 12,000 টাকা খরচা হয়ে যায়, তার মধ্যেই কপি রেডি হয়ে যায়। শীতকালে একটা কপি 12 থেকে 1800 গ্রাম ওজন আসে, কিন্তু গরমকালে যদি আমরা ভালো ঠিকঠাক মতো করতে পারি, সেক্ষেত্রে একটা কপি 800 থেকে 1 কেজির মধ্যেই থাকে। বাজারে গেলে 5 টাকা 6 টাকা বাজার পাই, কিন্তু গরমকালে আমরা এইটা নিম্ন বাজার 12 থেকে 18-20 টাকার মধ্যে পাই। এবছর একটু বাজারটা ডাউন আছে, কিন্তু 12 টাকার নিচে না, 12 টাকা 13 টাকা 14 টাকা বিক্রি আছে। গরমকালে 1 বিঘে জমি কপি করতে যদি বিশেষ কোনো প্রবলেম না দেখা দেয়, তাহলে 16 থেকে 18,000 টাকা খরচ আছে, যেটা আমরা এই 12 টাকা হারেও যদি বিক্রি করতে পারি, এই 1 বিঘা জমি 40,000 টাকা বিক্রি হবে। ফলে এই সময় লাভটা একটু বেশি হয়, খরচটা যেমন একটু বেশি হয়, লাভটাও একটু বেশি হয়। আমরা পার্শ্ববর্তী যে সমস্ত বাজার আছে, বাগজোলা, বাবুরহাট, চাতরা, গোবরডাঙ্গা, এই হাবড়া, এই সমস্ত এলাকায় বেঁচে থাকি। এখন একটু বিরতির পর থাকছে পাট চাষের উন্নত প্রযুক্তি। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে।
আমাদের রাজ্যের একটি প্রধান অর্থকরী ফসল হলো পাট। এই তন্তু ফসলটির ভালো ফলন পেতে হলে প্রথমেই এর উন্নত জাতগুলোকে বেছে নিতে হবে, তারপরে চাষের ক্ষেত্রে সঠিক প্রযুক্তি মেনে চলতে হবে। উত্তর 24 পরগনা জেলার বারাসাত 2 নম্বর ব্লকের কৃষকরা পাট চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন। এই তন্তু ফসলটির চাষে কোন কোন প্রযুক্তি অবলম্বন করলে পাট চাষিরা বেশি লাভবান হবেন সে বিষয়ে জানালে স্থানীয় সহকৃষি অধিকর্তা বিপ্লব বিশ্বাস। আমাদের এই বারাসাত 2 নম্বর ব্লকে টোটাল পাটের যে কভারেজ সেটা হচ্ছে 1530 হেক্টর। এর মধ্যে কেবলমাত্র পুটুরিয়া মৌজাতেই প্রায় 200 হেক্টর মতো লাইন শোয়িং মানে সারিতে পাট বোনা হয়েছে। বীজ বোনার 21 দিনের মাথায় একটা চাপান হবে, একটা হাত নিড়ানি এবং তার পাশাপাশি আগাছা দমনের জন্য তারা রাসায়নিক পদ্ধতিতে আর কি কুইজালোফা ইথাইলটা 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে ওরা অলরেডি স্প্রে করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে অনেকটাই আগাছা নিয়ন্ত্রণ হয়েছে এবং লাইনগুলো অনেকটা স্পষ্ট হয়ে গেছে। যদি সেরকম জলের সংকট হয় তাহলে সেক্ষেত্রে আমরা চাপানটা ফোলিয়া স্প্রে হিসাবে পাতায় স্প্রে করতে পারি, সেটা ইউরিয়া 20 গ্রাম প্রতি লিটার জলে মিশেও দিকে যেতে পারি। মাল্টি সিড ড্রিলের সাহায্যে কৃষকরা এখানে জমিতে পাট বপন করেছে এবং পার স্কোয়ার মিটার যেটা নির্ধারিত, যেটা ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে 60 টাকা করে চারা থাকা দরকার এবং লাইন শোয়ের ক্ষেত্রে অবশ্যই সেটা কমে যাবে। সেক্ষেত্রে মানে 30 থেকে 40টা মতো চারা আমরা দেখতে পারি। সেখানে বীজের যে হার অনেকটাই কমে যায়। সুধাংশু বলে একটি ভ্যারাইটি, সেটার কিন্তু ফলনটা খুব ভালো, মোটামুটি 35 থেকে 40 কুইন্টাল হেক্টর প্রতি। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু চাষিদেরকে দিয়েছি যাতে করে উন্নত প্রযুক্তিতে উন্নত জাতের চাষ করে যাতে ফলনটা আর বেশি বাড়ানো যায়। বর্তমান যে চাষিদের কাছ থেকে জানতে পেরেছি যে সমস্যাগুলো আছে, মূলত জুট সেমিলুপার যেটা আছে, ঘোড়া পোকা যে বলা হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিভিন্ন জায়গায় পাতাগুলো কিন্তু খেয়ে যাচ্ছে। পাশাপাশি আর একটা যেটা হয়েছে, যেহেতু পাশাপাশি কিছু কিছু জায়গাতে তিলের চাষ করা হয়েছে, তো শুয়োপোকারও কিন্তু প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাদের যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো নিতে হবে তাতে করে কিন্তু অ্যাসিফেট বা ক্লোরপাইরিফস বা এই জাতীয় যে সমস্ত বিভিন্ন কীটনাশক যেগুলো আছে সেগুলো কিন্তু অবিলম্বে এগুলো স্প্রে করতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে ভালো কাজ হবে। মূল সার হিসাবে আমাদের যে রেকমেন্ডেশন হয় যে 5 কেজি মতো নাইট্রোজেন ইউরিয়া মাধ্যমে প্রয়োগ করা হবে, তার পাশাপাশি 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 2 কেজি মতো মিউরেট অফ পটাশ MOP পটাশ সার দুটো স্প্লিটে দিতে হবে। একটা 20 থেকে 21 দিনের মাথায়, 30 থেকে 35 দিনের মাথায় 5.5 কেজি 5.5 কেজি করে দেওয়া হবে। পটাশটা মোটামুটি 2 কেজি করে দিলে সেক্ষেত্রে আশানুরূপ ফলন পাওয়া যাবে। জৈব সার জমিতেও প্রয়োগ করতে হবে, মোটামুটি হেক্টর প্রতি 5 থেকে 6 টন ছড়িয়ে বীজ বোনার থেকে কিন্তু লাইনে সারিতে বীজ বললে কিন্তু পাটের ফলন কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। এবং অন্তর্বর্তী পরিচর্যা যেগুলো আছে, আগাছা নিড়ানি বা কীটনাশক প্রয়োগ, অনুখাদ্য স্প্রে করা, বিভিন্ন অন্তর্বর্তী পরিচর্যা কিন্তু সঠিকভাবে কিন্তু করা যায় এবং এতে কিন্তু যেহেতু সূর্যালোক প্রতিটা লাইনে কিন্তু পাটগুলি সমানভাবে পায় এবং খাদ্য জল সমানভাবে পাওয়ার ফলে কিন্তু গাছের গ্রোথটা, গাছের বৃদ্ধিটা বেশি হয়। গাছের বৃদ্ধি হওয়ার ফলেই পাটের লেন্থটা যেহেতু বেশি বাড়ে, ফলে কিন্তু পাটের ফলনও কিন্তু অনেকটাই বেশি বাড়ে। দেখা যাচ্ছে 3.5 থেকে 4 কুইন্টাল মোটামুটি বিঘা প্রতি কিন্তু পাটের ফলন আসছে। নর্মালি যেটা দেখা যায় 1 কেজি মতো বীজ লাগে, এখানে কিন্তু লাইন শোয়িংয়ের ক্ষেত্রে বীজের কিন্তু হারটা অনেক কমে গেছে, 350 থেকে 400 গ্রাম মতো বীজ কিন্তু লাগছে। পাশাপাশি যে উইডিংয়ের খরচ, একটা হাত নিড়ানি খরচ এবং থিনিংয়ের জন্য একটা লেবার খরচা তো করছে, সেটা কিন্তু অনেকটাই কিন্তু লাঘব করা যাচ্ছে। পাশাপাশি লাইন শোয়িংয়ের মধ্যে অন্তর্বর্তী পরিচর্যা কিন্তু সঠিকভাবে করা সম্ভব হচ্ছে। চাষের কিন্তু খরচ অনেকাংশেই কমেছে, লেবার খরচ মানে শ্রমের খরচটাও কমে গেছে, বীজের খরচ কমেছে এবং সারের যে ব্যবহারটা সেটাও কিন্তু উপযুক্ত করে সঠিকভাবে করা যেতে পারছে। উন্নত মানের বীজ দিয়েছি, আগাছা নাশক হিসাবে কুইজালোফা ইথাইল সরবরাহ করেছি, পাশাপাশি বোরন দেওয়া হচ্ছে, অনুখাদ্য দেওয়া হচ্ছে, পাশাপাশি আমরা নেল উইডার দিয়েছি। পাট পচানোর জন্য একটা খনন করতে, এক্সকাভেশন করতে যে খরচা, তার কিছু একটা সহায়তা আমরা সরকারিভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। 2006 যেখানে আপনার লাইন শোয়িং হতো খুবই নগণ্য, সেখান থেকে 2014 পার করে আজকে বর্তমানে মোটামুটি দেখুন 350 হেক্টর নর্মাল কভারেজের মধ্যে প্রায় 200 হেক্টর প্রায় জমি আরকে এই মাল্টিরো সিড ড্রিল দিয়ে লাইন শোয়িং করছে। পদ্ধতিটা কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে, সেটা তো সঠিক। পুটুরিয়া গ্রামের অভিজ্ঞ কৃষক তাজউদ্দিন মণ্ডল গত কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে পাট চাষ করে চলেছেন। তিনি সারিতে পাট বীজ বুনে চাষ করেন। তিনি এই পদ্ধতিতে তন্তু ফসলটির চাষে কেমন লাভবান তা জানালেন। ফলন লাইনে
চাষ করে পার বিঘায় 2 মণ করে বেশি হচ্ছে। আগে 10 মণ হলে এখন 12 মণ। সুবিধা, নিরানোর পক্ষে সুবিধা হয়েছে, নিড়ুতে কম হয়, দানা খরচ কম হয়, পাট কাটতে সুবিধা হয়। আমি 5 বিঘা করেছি। আগে কত বিঘা করতেন? আগে 2.5 বিঘা। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার দুর্গাপুর থেকে ফোন করেছেন অশোক কুমার দাস। তিনি গোলাপের ডগা শুকানো সমস্যার কথা জানিয়েছেন এবং এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। গোলাপের এই রোগটি চাষিদের কাছে এবং শখে যারা গোলাপ চাষ করেন তাদের সকলের কাছেই একটি প্রধান সমস্যা হিসাবে দেখা দেয়। গোলাপ একটি বহু বর্ষজীবী ফুল। ভালো ফুল পাওয়ার জন্য গোলাপের ডাল ছাঁটাই করতে হয়, কারণ ডাল ছাঁটাই করলে বেশি করে ডালপালা গজায়, বেশি ফুল ধরে। আর এই ডাল ছাঁটাইয়ের সময় হয় যত বিপত্তি। এই ডাল ছাঁটাইয়ের পরে কাটা অংশ দিয়ে ছত্রাকের সংক্রমণ হয়ে থাকে। তখন এই অংশ কালচে বাদামি রঙের হয়ে যায় এবং ক্রমশ ডগার দিকটা শুকোতে থাকে। তাছাড়া রোগগ্রস্ত গাছের ডাল ছাঁটাইয়ের পরে যদি সুস্থ গাছের ডাল ছাঁটাই করা হয় ওই একই সিকেটিয়ার ব্যবহার করে এবং সিকেটিয়ার শোধন না করে, তাহলে রোগটি সুস্থ গাছে সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই ডাল ছাঁটাইয়ের পরে যা করণীয় তা হলো কাটা অংশে ছত্রাকনাশকের প্রলেপ দেওয়া। তামাঘটিত ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড কয়েক ফোঁটা জলে দিয়ে পেস্টের মতো করে নিতে হবে এবং ডাল ছাঁটাইয়ের পরে কাণ্ডের কাটা অংশে এই পেস্ট লাগিয়ে দিতে হবে। গোলাপ গাছের কোনো ডালে যদি ডগা শুকানো রোগ দেখা যায় তাহলে যতদূর পর্যন্ত শুকিয়ে গিয়েছে ততদূর অবধি কেটে ফেলতে হবে এবং তা গোলাপ জমির বাইরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তারপরে কাটা অংশে ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে। রোগাক্রান্ত গাছে 2 গ্রাম ক্লোরোথ্যানোনিল বা 2.5 গ্রাম ম্যানকোজেব স্প্রে করলেও রোগের বিস্তার ঠেকানো যায়। সেই সঙ্গে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে গাছকে খাদ্যের যোগান দিতে হবে। এখন আবার বিরতি। বিরতির পর থাকছে Z9 জাতের কলা চাষ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যে এখন অনেক ফল চাষী বেশি লাভের লক্ষ্যে টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা Z9 জাতের কলা চাষ করছেন। এর বেশি ফলন পেতে হলে অবশ্যই উন্নত পরিচর্যা করা দরকার। নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়ার প্রগতিশীল কৃষক নকুল মজুমদার, তিনি উদ্যান পালন দপ্তরের পরামর্শে 1 বিঘা জমিতে এই কলার চাষ করেছেন। তিনি জানালেন তার Z9 জাতের কলা চাষের অভিজ্ঞতা। আমি বিভিন্নভাবে চাষ করি সবজি, পেঁপে, কলা, শসা, উচ্ছে, বেগুন, টমেটো বা এই ধরনের আমি বিভিন্ন চাষ করি। বর্তমানে পেঁপে আর কলার দিকেই এগিয়েছি বেশি। তার মধ্যে টিস্যু কালচার ওই চারাটা দিয়েছিল সরকার থেকে, সেটা কলা করে তাতে আমি খুব ভালো বুঝছি। আর প্রথম লাগানেরই হচ্ছে প্রথমে চাষ দিয়েছি, 5-6 গাছ চাষ দিয়েছি। বিঘাতে প্রতি বিঘায় 3 টলি বা 4 টলি গোবরের সার দিয়ে দিলে আরও ভালো হয়। গোবরের সারে চাইতে পুকুরের পাক মাটি হলে আরও ভালো হয়। সেই গাছের কোনো রোগ নেই, গতি এত ভালো, গতি যে সুন্দর গতি। চাষ দিয়েছি, দিয়ে 6 ফুট অন্তর অন্তর একটা চারা বসিয়েছি গর্ত করে, তো 6 ইঞ্চি গর্ত করে একটা চারা বসিয়েছি। বসাইয়ে তারপরে যখনই চারা একটু বড় হয়েছে চতুর্দিকে সার, প্রতি বিঘায় 400 চারা বসে, তাতে প্রতি বিঘায় প্রথমে 1 বস্তা সুফলা কিংবা হয়তো 10-26 এই ধরনের সার চতুর্দিকে দিয়েছি। দিয়ে জল দিয়েছি। জল দেওয়ার পর তারপরে আবার অগাছা হয়েছে, সেই অগাছা চেঁচে গাছের গোড়ার দিকে দিয়েছি মাটি দিয়ে। ওটা যেইখানে অগাছা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে, ওই মাটিটা গাছের গোড়ায় চলে এসছে। দিয়ে যখন সেচের দরকার সেচ দিয়েছি। দিয়ে আবার কিছুদিন পর আবার সার দিয়েছি। তখন হয়তো
আবার সারের পরিমাণটা একটু, গাছও বড় হয়েছে, আস্তে আস্তে পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। পরিচর্যার দিকে পাতা চাতা এগুলো কাটতে হয়, মাঝে মধ্যে গোড়ার চারাগুলো কেটে দিতে হয় যাতে বাড়তি চারা না থাকে। আর ওষুধ প্রতি বিঘায় 4 ব্যারেল কিংবা 6 ব্যারেল। আবার গাছ যখন বড় হয়ে যায়, ভাদ্র আশ্বিন মাসে নিচের পাতাগুলো ধসা লাগে, সেইগুলোর জন্য আমরা ধসা পচার ওষুধগুলো স্প্রে করি। আবার অনেক সময় পোকা লেগে যায়, পোকার জন্যে কতগুলো ওষুধ ব্যবহার করি। কলা যখন পড়ে তখন কলাগুলোতেও এক ধরনের পোকা লাগে, সেগুলো আমরা স্প্রে করি যাতে ওই পোকাটা না লাগে, তাতে কলার সুন্দর সাইজ হয়। যখন কলাটা বড় হয়ে যাবে তখন আবার নিচের একটা করে চারা রেখে দেই, আর বাদবাকি চারা কেটে দেই। যখনই কলা কাটা শুরু করি তখন হয়তো দেখা যাচ্ছে বুক সমান সে চারাটা হয়ে যায়, ওই কলাটা কেটে নিলে দ্বিতীয় কলাটা আবার আস্তে 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 বাড়তে শুরু করে। এই সেচগুলো আমরা সবসময় দেই, সেচটা দিয়ে বিঘা প্রতি 2 বস্তা থেকে 3 বস্তা করে মিক্সচার সার দেই, পটাশ, ফসফেট, ইউরিয়া। গাছের গোড়ায় চতুর্দিকে দিয়ে তারপরে একটু মাটি চাপিয়ে দেই। তো 1 মাস পরে আবার হয়তো আগে যদি 2 বস্তা দিই, পরে 3 বস্তা দেই। তার পরবর্তী ধাপে গিয়ে হয়তো আর 1 মাস পরে চতুর্দিকে রিং করেছে হয়তো 4 বস্তা, তখন হয়তো মিক্সচার সার দেই, ফসফেট, পটাশ, ইউরিয়া চতুর্দিকে রিং করে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেই। তাতে বছরে 4 বার, 5 বার, 3 বার এভাবে সার দিতে হয়। জাতটা হচ্ছে 9G টিস্যু কালচার। এইটা লাগানোর পরে যখন চারা রাখা হবে দ্বিতীয়বারকার জন্যে, তখন এমন সুন্দর করে চারাটা রাখতে হবে যে যাতে কোনোটা ছোট কোনোটা বড় না থাকে। আর আগে পিছিয়ে থাকলে যেটা আগে হয়ে যাবে, পরে যেটা ছোট চারা থাকবে সেটা কোনোদিনও সবল হয় না, সেটা দুর্বলতা থেকে যায়, সরু গাছ হবে, পালার সাইজ ভালো হবে না। এই জন্যে চারা যখন রাখা হবে জমিতে এমন সুন্দর করে রাখতে হবে যে যেন প্রত্যেকটা চারার সাইজ একই মাপে থাকে। প্রথম বছর আমাদের কলাতে ওই 10 থেকে 15,000 টাকার মধ্যে খরচা হয়। সেইখানে হয়তো দেখা যাচ্ছে 150-200 টাকা গড়ান একটা কান্দি বিক্রি হয়। 100 টাকা করেও যদি বিক্রি হয় তাহলে 40,000 টাকা হয় প্রতি বিঘায়। আর যদি 150 টাকা গড়ান বিক্রি হয় তাহলে 60,000 টাকা বিঘায় বিক্রি নামে। আর প্রথম বছর খরচার ভাগটা বেশি আসে, দ্বিতীয় বছর যে খরচার ভাগটা কম আসে, কলাটা বড় হয় বা সেই কলা বেশি দামে বিক্রি হয়, আর বাজারটাও অগ্রিম পাওয়া যায়, তাতে খরচার ভাগটা অনেক কম হয়, তাতে লাভের অংশটা দ্বিতীয় কাঠে ভালো আসে। যতটা সার পরিমাণ দেব সেইভাবে পরিমাণ মতন যদি অনুখাদ্য দেই তাহলে সেইভাবে বিঘা হয়তো 2 কেজি বা 3 কেজি, 1 কেজি বা 4 কেজি, যখন যেরকম সার দেবো সেই রকম পরিমাণের অনুখাদ্য এর সঙ্গে মিশ্রিত করে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।